তো আজকে যে টপিক্সটা নিয়ে আমি আলোচনা করব ইচ্ছে করেছি, এটা হচ্ছে একটা রোগ নিয়ে আজকে আলোচনা করব এবং সেই রোগের আমরা ম্যানেজমেন্ট জানবো, কী কী কারণে রোগটা হয় সেটা জানবো এবং এই রোগের সিমটোমেটিক কিছু মেডিসিন নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যে আলোচনাটা আমি করছি এটা প্র্যাকটিস অফ মেডিসিন ডাক্তার এনসি ঘোষ এবং ডাক্তার এন.কে. ব্যানার্জি, এই দুজন অতরের ইয়ে থেকে আমি করছি। টেনসিল বলতে আমরা কী বুঝি? হোয়াট ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং? আমরা কী বুঝি? হোয়াট ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং? টেনসিল হচ্ছে লিমফেটিক সিস্টেমের একটা অংশ, যেটাকে আমরা লিম্ফ নোড বলতে পারি। এটা লিমফেটিক সিস্টেমের একটা অংশ। সাউন্ড স্লো হচ্ছে স্যার, আশা করি এখন শুনতে পাচ্ছেন সবাই। অপেক্ষার শেষ প্রহর, আশা করি এখন সাউন্ড আমাকে শুনতে পাচ্ছেন আমাকে সবাই, ঠিক আছে? তো আমি আবার প্রথম থেকে বলছি, অনেক রিকোয়েস্ট ছিল যে কিছু একটা রোগ নিয়ে আলোচনা, তারপরে রোগের ম্যানেজমেন্ট, কীভাবে আমরা ম্যানেজ করবো রোগকে, কীভাবে আমরা ঔষধ সিলেক্ট করব, এটা নিয়ে আজকে আলোচনা শুরু করছি। আজকের মূল টপিক্সের বিষয়টা হচ্ছে টনসিলাইটিস, একটা কমন রোগ টনসিলাইটিস, এবং প্রায় আমরা এই ধরনের রোগী পেয়ে থাকি। এই জন্য আজকে আমি টনসিলাইটিসকে বেছে নিলাম প্র্যাকটিস অফ মেডিসিন থেকে। প্র্যাকটিস অফ মেডিসিন এমন একটা সাবজেক্ট যেখানে আপনি রোগ সংক্রান্ত রোগের ডিটেলস বর্ণনা পাবেন এবং সেই সাথে রোগ সংক্রান্ত সিমটোমেটিক মেডিসিনগুলো আমরা ওখানে পেয়ে থাকি। তো যাই হোক, টনসিল কী? টনসিল হচ্ছে আমাদের গলার দুপাশে দুটো লিমফেটিক নোডস, যেটাকে বলা হয় লিমফেটিক সিস্টেমের একটা অংশ, লিমফেটিক নোডস। আমাদের বোথ সাইড অফ আওয়ার থ্রট। আমার কথাগুলো শোনা যাচ্ছে না, কেন শোনা যাচ্ছে না? শোনা যাবে, একটু আপনার সাউন্ড সিস্টেম ঠিক করেন, শোনা যাবে, ঠিক আছে? তো শুরু করছি আজকে। টেনসিল হচ্ছে লিমফেটিক সিস্টেমের একটা অর্গান, যেটাকে বলা হয় লিম্ফ নোডস। আমাদের গলার দুপাশে দুটো টনসিল থাকে। উই হ্যাভ এ টু টনসিল। ডক্টর জাহিদ হাসান খান, আসলে যারা অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না, প্রাসঙ্গিক প্রশ্ন করলে আসলে ইন্টারাপ্ট হয়, নির্দিষ্ট আলোচনাতে কনসেন্ট্রেট করতে সমস্যা হয়। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, তারা আমাকে দেখছেন, অপ্রাসঙ্গিক কোনো কমেন্টস করবেন না। যদি কিছু জানতে হয় আপনারা সেটা কমেন্টসে লিখে দেবেন, তবে প্রাসঙ্গিক বিষয় লিখবেন, আশা করছি। তো টনসিল কয় ধরনের? হাউ মেনি কাইন্ডস অফ টনসিল? টনসিল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাকুইট টনসিলাইটিস আর একটা হচ্ছে ক্রনিক টনসিলাইটিস। অ্যাকুইট অ্যান্ড ক্রনিক দুই ধরনের, টু ডিফারেন্ট কাইন্ডস অফ টনসিলাইটিস। প্রথমটা হচ্ছে অ্যাকুইট টনসিলাইটিস, এরপর একটা হচ্ছে ক্রনিক টনসিলাইটিস। তো আসুন দেখি আমরা অ্যাকুইট টনসিলাইটিস বলতে আমরা কী বুঝি। হোয়াট ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যাকুইট টনসিলাইটিস বলতে আমরা কী বুঝি? হঠাৎ যদি কারো উভয় পাশের টনসিল, বোথ অফ সাইডের যেটা হচ্ছে টনসিল, ওটা যদি কোনো কারণে বেশি ঠান্ডা লাগে ফুলে যায় এবং সেখানে ব্যথা হয়, এবং এই ব্যথাটা যদি কান পর্যন্ত স্প্রেড করে এবং সেই সাথে যদি প্রচুর জ্বর থাকে, হাই ফিভার যেটাকে আমরা বলে থাকি, যেটা ধরুন জ্বর 102 থেকে 104 পর্যন্ত হয়, অনেক সময় হাঁ করতে কষ্ট হয়, এই অবস্থাটা অ্যাকুইট কেসের বেলায় আমরা বুঝবো কীভাবে দিস ইজ দ্য অ্যাকুইট কেস। এটা ঔষধ দেওয়ার 7-8 দিনের মধ্যে ইনশাআল্লাহ কমপ্লিটলি কমে যাবে। এই অবস্থাটাকে বলা হয় অ্যাকুইট টনসিলাইটিস। তো এখন আমরা দেখব পুরাতন টনসিলাইটিস কী বা ক্রনিক টনসিলাইটিস কী। ক্রনিক টনসিলাইটিস হচ্ছে যদি কোনো কারণে অ্যাকুইট টনসিলাইটিস সুচিকিৎসিত না হয় বা পুরোপুরি না সেরে বারবার আক্রমণ করে, পুরোপুরি না সেরে বা পুরোপুরি সুস্থ না হয়ে বারবার আক্রমণ করে, এবং প্রায় দেখা যায় এখানে জ্বর হচ্ছে, এখানে পেইন ইন দ্য থ্রট যেটাকে আমরা বলি, থ্রট পেন হচ্ছে, তারপরে ব্যথাটা
কান পর্যন্ত প্রসারিত হচ্ছে। এই অবস্থাটা যদি সেই দিকে টার্ন করে, অর্থাৎ এই সিমটমগুলোর সাথে যদি আমিনুল হক, আসসালামু আলাইকুম স্যার, যে মেডিসিন নিয়ে আলোচনা করবেন তার ডোজ সম্পর্কে বললে খুব ভালো হবে। ইনশাআল্লাহ বলবো, আগের টপিক্সটা শেষ করি, তারপর অবশ্যই বলবো, ঠিক আছে? তো এর মধ্যে যদি তার শ্বাস প্রশ্বাসে কষ্ট দেখা দেয়, রেসপিরেশন যেটাকে বলি আমরা, ব্রিদিং প্রবলেম যেটাকে বলা হয়, রেসপিরেশনে যদি কোনো ধরনের কোনো প্রবলেম দেখা দেয়, এবং সেই সাথে যদি অ্যাকুইড টনসিলটা সেরে না গিয়ে, বারবার একটা কথা রিপিট করছি, ক্রনিক টনসিলাইটিসের ক্ষেত্রে সেরে না গিয়ে সেটা যদি এনলার্জমেন্ট অফ দ্য টনসিল যেটাকে আমরা বলি, অর্থাৎ টনসিলের যে শেপের থাকার কথা, যে শেপ মানে আকারে থাকার কথা, সেটা থেকে যদি সে বড় হয়ে যায়, তবে সেটাকে আমরা পুরাতন বা ক্রনিক টনসিলাইটিস বলি। তো এখানে একটা মেডিকেল একটা মেসেজ দিয়ে রাখি, কোনো রোগ যদি 3 মাসের মধ্যে কমে যায়, তবে সেটাকে আমরা এখন অ্যাকুইট কেস হিসেবে ধরে থাকি। আর কোনো ক্ষেত্রে যদি এটা 3 মাস পরে এটা আপনি ফিল করেন কেউ, তখন সেটাকে আমরা ক্রনিক ডিজিজ হিসেবে ট্রিট করে থাকি। তো আমরা এখানে পেলাম অ্যাকুইট টনসিলাইটিস এবং ক্রনিক টনসিলাইটিস। অ্যাকুইট টনসিলাইটিসটা আমরা আপনাদেরকে বোঝাতে পেরেছি আশা করি। ওয়ালাইকুম আসসালাম কামাল, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন সবাই। তো তরুণ টনসিলাইটিসটা আমরা কি দেখছি, হঠাৎ আক্রমণ করছে, প্রচুর জ্বর হচ্ছে, টনসিলগুলো সুয়েল করছে, সেই সাথে তার হা করতে কষ্ট হচ্ছে, হাই ফিভার থাকছে, এই ব্যথাটা কান পর্যন্ত প্রসারিত হচ্ছে। এই অবস্থাটা যদি 7-8 দিনের মধ্যে তার ঔষধের মাধ্যমে বা ন্যাচারালি যদি সেরে যায়, তবে সেটাকে বলা হয় অ্যাকুইট টনসিলাইটিস। আর যদি কোনো কারণে অ্যাকুইট টনসিলাইটিস ঠিকমতো যদি প্রপারলি যদি চিকিৎসা না করা হয় এবং সেটা যদি বারবার যদি গলাকে অ্যাটাক করে, সেখানে যদি পেইন ফিলিং আসে, বারবার যদি হয়, একটু ঠান্ডা লাগে যদি বারবার পেইন ফিল হয় থ্রট গলার মধ্যে, সেই সাথে যদি তার শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, সেই সাথে যদি তার টনসিলগুলো এনলার্জড হয়ে যায়, তবে সেই অবস্থাটাকে আমরা বলি ক্রনিক স্টেজ অফ দ্য টনসিল। তো টনসিল থেকে হচ্ছে টনসিলাইটিস, TIS যুগ হয়েছে, আমরা এটাকে মেনে নিচ্ছি যে টনসিলাইটিস থেকে যখন টনসিলাইটিস হচ্ছে, তো আমরা এখানে ধরে নেব যে এখানে ইনফেকশন আছে। তো এই গেল আমাদের 2 ধরনের টনসিল, অ্যাকুইট টনসিলাইটিস এবং ক্রনিক টনসিলাইটিস। প্রাদাহিক ইনফেকশনের লেভেল অনুযায়ী, প্রাদাহিক অবস্থার পরিপ্রেক্ষিতে ইনফেকশনের লেভেল অনুযায়ী, কথাটা ভালো করে বুঝবার আশা করি, ইনফেকশনের লেভেল অনুযায়ী টনসিলাইটিসকে আরও 3 ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে প্রাদাহিক অবস্থা, ইনফেকশন লেভেলের উপরে ডিপেন্ড করে। এমনি আমরা পেয়েছি এটা 2 ধরনের হয়, অ্যাকুইট অ্যান্ড ক্রনিক টনসিলাইটিস, এবং ইনফেকশন এর লেভেলের উপরে বেস করে এটাকে আরও 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে ক্যাটারাল টনসিলাইটিস, এরপরেরটা হচ্ছে ফলিকুলার টনসিলাইটিস, এরপরেরটা হচ্ছে সাপুরেটিভ টনসিলাইটিস। এখন আমি একটু ডিটেলস বলছি। হোয়াট ইজ দ্য ক্যাটারাল টনসিলাইটিস? ক্যাটারাল টনসিলাইটিসটা হচ্ছে অনেকটাই অ্যাকুইটের মতো, একেবারে লিটল বিট অফ ইনফেকশন ইন দ্য থ্রট, অথবা ওয়ান সাইডেড হতে পারে, একদিকেও হতে পারে, অথবা দুনো দিকেই হতে পারে। এটা ক্যাটারাল হচ্ছে একেবারে লিটল বিট অফ ইনফেকশন ইন দ্য টনসিল, এটা হচ্ছে ক্যাটারাল টনসিলাইটিস। এরপরে আমরা দেখব ফলিকুলার টনসিলাইটিস। এখানে ফলিকুলার শব্দটাকে আমি একটু এক্সপ্লেন করব, একটু এক্সপ্লেন না করলে আপনারা হয়তো বুঝবেন না যে হোয়াট ইজ দ্য ফলিকুলার হচ্ছে আমাদের কয়টা, 2টো জিহ্বা আছে, একটা হলো টাং আর একটা হলো এপিগ্লটিস, বা যেটাকে আমরা বাংলায় বলি আলজিহ্বা, এটাকে আমরা মেডিকেল টার্মসে বলি এপিগ্লটিস। ঠিক এপিগ্লটিসের সামনে এবং জিহ্বার শেষ ভাগে ছোট ছোট দেখবেন দানার মতো
আপনি হাঁ করে আবেন যখন একদম প্রেশার দিয়ে, তখন সেখানে দেখবেন ছোট ছোট দানার মতো কিছু অংশ আছে, দানা দানার মতো কিছু জায়গা আছে। এই যে দানা দানা গ্রেনসের মতো, এগুলোকে বলা হয় ফলিকিউলার, এগুলোকে বলা হয় ফলিকিউলার। টনসিল আক্রান্ত হয়ে যখন ফলিকিউলসগুলোকে আক্রান্ত করে, তখন সেই অবস্থাটাকে বলা হয় ফলিকিউলার টনসিলাইটিস। আশা করি ফলিকুলার টনসিলাইটিসটা আপনারা বুঝতে পেরেছি। আবার বলছি, আমাদের জিহ্বার শেষ ভাগে কিছু দানা দানা কিছু অংশ রয়েছে, এগুলোকে বলা হয় ফলিকিউল। তো টনসিল আক্রান্ত হওয়ার পরে যখন এই ফলিকুলারগুলো আক্রান্ত হয়, তখন সেটাকে বলা হয় ফলিকিউলার টনসিলাইটিস। এটা অনেকটা যেটা আমরা বলি যে স্টেপোকক্কাস জীবাণু দ্বারা সংক্রমিত হয়, এই স্টেজটা স্টেপোকক্কাস একটা ভাইরাস ব্যাকটেরিয়া, যেটার মাধ্যমে কি হয়, এটা সংক্রমিত হয় টনসিলে, এবং টনসিলে সংক্রমিত হওয়ার পরে একটা ইনফেকশন আবার স্প্রেড করে ফলিকিউলসগুলো। এরপরে হচ্ছে সবচেয়ে কঠিন যে অবস্থাটা, সেটা হচ্ছে সাপুরেটিভ স্টেজ। এটাকে বলা হয় সাপুরেটিভ, বা অনেক সময় কুইন্সি বলা হয়, তবে কুইন্সিটা অনেক সময় আপনারা বইগুলিতে পাবেন না, এটা অনেকটা কঠিন একটা শব্দ। তো আমরা এটাকে অনেক সময় সাপুরেটিভ বলে থাকি। সাপুরেটিভ হচ্ছে সেই টনসিল যেখানে পাস ডেভেলপ করে, অর্থাৎ ক্রনিক স্টেজ। আমরা আগে বলেছি যে এখানে দুটো স্টেজ আছে, উই হ্যাভ এ টু স্টেজ, different kinds of tonsillitis. One of the acute tonsillitis, another is chronic tonsillitis. ইনফেকশনের লেভেল অনুযায়ী এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে ক্যাটারাল টনসিলাইটিস, এরপরেরটা হচ্ছে ফলিকিউলার টনসিলাইটিস, এরপরেরটা হচ্ছে সাপুরেটিভ টনসিলাইটিস। তো সাপুরেটিভ টনসিলাইটিসটা হচ্ছে যেখানে পাস ডেভেলপ করে, যেখানে পাস মানে হচ্ছে পুঁজ ডেভেলপ করে, যেখানে সেই অবস্থাটাকে বলা হয় সাপুরেটিভ, বা অনেক সময় সেপটিক বলা হয়, বিষাক্ত বলা হয়, আরেকবার বলা হয়, আরও বলা হয় এটাকে কুইন্সি বলা হয়। তবে এটার কমন একটা শব্দ আপনাদেরকে আমি বলে দিলাম, সেটা হচ্ছে সাপুরেটিভ। ঠিক আছে, তাহলে আমরা টনসিল সম্বন্ধে কি পেলাম? এটা হচ্ছে লিম্ফেটিক সিস্টেমের একটা অর্গান, লিম্ফ নোডস যেটাকে বলা হয়। এটা দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যাকুইট টনসিলাইটিস এবং ক্রনিক টনসিলাইটিস। ইনফেকশনের লেভেল অনুযায়ী, প্রাদাহিক অবস্থা অনুযায়ী এটাকে আরও তিনটা ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে ক্যাটারাল, সামান্য প্রদাহ যেটাকে বলা হয়, এরপরেরটা হচ্ছে ফলিকিউলার টনসিলাইটিস, এরপরেরটা হচ্ছে সাপুরেটিভ টনসিলাইটিস, বা যেখানে পাস ডেভেলপ। আশা করি টনসিল সম্বন্ধে আপনাদের ধারণাটা ক্লিয়ার করতে পেরেছি। এখন আমরা ডিরেক্ট চলে যাব কিছু মেডিসিনের আলোচনা। তো মেডিসিনে যাবার আগে আমরা কিছু যদি প্রপারলি ট্রিটমেন্ট না হয়, আমরা কি হতে পারে, এটা যদি প্রপারলি ট্রিটমেন্ট না হয় তাহলে এটা কি হতে পারে, এটা আমরা একটু দেখি। এটা যেহেতু ইএনটি ইয়ার অ্যান্ড নোজ, টি থ্রট, এই তিনটা অর্গান খুব পাশাপাশি, ভেরি নিয়ার রিলেটেড, খুবই পাশাপাশি অবস্থান করে। দীর্ঘদিন যদি আপনার টনসিল যদি সঠিকভাবে চিকিৎসা করা না হয়, তবে প্রথমে যেটা হতে পারে, শর্ট অফ দ্য হিয়ারিং হতে পারে, কানে কম শোনার সিস্টেম হতে পারে, কানে কম শুনতে পারে, এবং সেই ক্ষেত্রে হতে পারে আর্থ্রাইটিস হতে পারে, যেটাকে আমরা বাত জ্বর বলে থাকি, রিউমেটিক ফিভার যেটাকে বলে থাকি আমরা, বাত জ্বর, এবং সেই সাথে হতে পারে অজীর্ণ রোগ, সে সাথে হতে পারে দীর্ঘদিন যদি এটা থাকে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সে মেইননিউট্রিয়েন্ট হতে পারে, খেতে না পাওয়ার কারণে সে অপুষ্টিতে ভুগতে পারে। তো এখন আমরা দেখব এটা
সম্বন্ধে হোমিওপ্যাথিক চিকিৎসকদের অ্যাডভাইস কী থাকবে? অ্যাডভাইস মানে হচ্ছে পরামর্শ। অ্যাডভাইস হচ্ছে পরামর্শ। প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে চিকিৎসকরা কিছু অ্যাডভাইস করেন, পরামর্শ দিয়ে থাকেন ঔষধ ছাড়া, যেগুলো পার্সোনাল হাইজিনের কিছু ব্যাপার আছে, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু ব্যাপার আছে। এই ব্যাপারগুলো আমি আশা করব প্রত্যেকটা চিকিৎসক তার রোগীকে ভালো করে বুঝিয়ে দেবে। আমাদের একটা কমন অভ্যেস আছে, আমরা সকালে ওঠার পরে দাঁত ব্রাশ করি। সকালে ওঠার পরে দাঁত ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। আপনি ব্রাশ করবেন রাত্রে ঘুমানোর আগে। দিনে 3 বার ব্রাশ করা উত্তম। আমরা 3 বার খাই, অথবা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে খাই। যদি আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে করি, ভেরি গুড। কিন্তু ম্যান্ডেটরি হলো আপনি ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করবেন। এটা হলো ম্যান্ডেটরি ইস্যু, অত্যন্ত প্রয়োজনীয় একটা অভ্যেস। যদি আপনি এটা না করে থাকেন, আমি যদি এটা না করে থাকি, তবে এটা আমাদের জন্য অনেক সময় ট্যানসিল বা থ্রোট ইনফেকশনের কারণ হয়ে থাকে। কারণ আমরা যা কিছু খাই তার কিছু খাদ্যকণা আমাদের গলার যে মিউকাস মেম্বার আছে, শৈশিক ঝিল্লি আছে, ওগুলোতে অনেক সময় লেগে থাকে। তো আমরা যদি রাত্রে ঘুমানোর আগে ভালো করে যদি ব্রাশ করি, ভালো করে যদি রেগুলেশন করি, তাহলে অনেকটাই আমরা টনসিল বা থ্রোট ইনফেকশন থেকে নিরাপদ থাকতে পারি। তো এখানে প্রথম অ্যাডভাইস হচ্ছে, অ্যাজ এ পেশেন্ট হিসেবে সে কী করবে? একজন চিকিৎসকের প্রথম পরামর্শ হবে তিনি তার গলাকে ভালো করে কী করবেন? একটু ঈষদুষ্ণ, ওয়ার্ম ওয়াটার যেটাকে আমরা বলি, হালকা গরম পানি দিয়ে দিনে 3 থেকে 4 বার একটু রেগুলেশন করবেন। গড়গড়া যেটাকে বলা হয়, রেগুলেশন করবেন। একটু অনেকে আবার বলে থাকেন যে আসলে একটু লবণ দিলে মনে হয় ভালো হয়। আসলে লবণ দিলে উপকার হয় এই ধরনের কোনো মেসেজ, হেলথ মেসেজ এখনও আমরা পাইনি। এখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আপনি গরম পানি দিয়ে একটু কী করবেন? দিনে 3-4 বার রেগুলেশন করবেন। অর্থাৎ গড়গড়া করে আপনি গড়গড় করে একটু শব্দ করে একটু কী করবেন? মুখটা ধুয়ে দেবেন। এরপরে যেটা হচ্ছে, যতটা সম্ভব ঠান্ডা খাবার খাওয়া থেকে তাকে বিরত থাকার একটা পরামর্শ দেবেন। যতটা সম্ভব লেভেল বেস তাকে আপনি পরামর্শ দেবেন যে যতটুকু সে পারে একেবারে ঠান্ডা খাবার বা ফ্রিজি যে ড্রিঙ্কস যেগুলো আছে, কোল্ড ওয়াটার যেগুলো আছে, ড্রিঙ্কস যেগুলো আছে, সেগুলো থেকে সে যেন কী করে? নিজেকে সেই অভ্যেস থেকে যেন নিজেকে কী করে? কিছুদিনের জন্য প্রিভেন্ট করে। এইগুলো আমাদের অ্যাডভাইস। এখন আমরা আসবো মেডিসিন। প্রত্যেকটা মেডিসিনের কিন্তু কিছু কিছু সিমটম আমি বলবো টনসিলাইটিসের ক্ষেত্রে। আশা করি আপনারা আজকের আলোচনায় উপকৃত হবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা গাইডলাইন দিতে টনসিলাইটিসের ক্ষেত্রে। প্রথমে যে ওষুধটা আমরা দেখছি সেটা হচ্ছে অ্যাকোনাইট, ওয়ান অফ দ্য মোস্ট efficient medicine of the tonsillitis, one of the most efficient medicine, one of the most important medicine, মূল্যবান একটা ঔষধ হচ্ছে তরুণ রোগের ক্ষেত্রে, অ্যাকুইট ক্যান্সার। তরুণ রোগের ক্ষেত্রে টনসিল 2 ধরনের, অ্যাকুইট টনসিলাইটিস। অ্যাকুইট টনসিলাইটিসের ক্ষেত্রে ভালো একটা ঔষধ হচ্ছে অ্যাকোনাইট। অ্যাকোনাইটের যে কমন সিমটমগুলো থাকবে, অ্যাকোনাইটের অ্যাংজাইটি আছে, অস্থিরতা আছে, পানি পিপাসা আছে, এগুলো থাকবেই। সেই সাথে আমরা কিছু লক্ষণকে অ্যাড করে দেব, যেটা দিস ইজ নট মাই মেসেজ, এটা হচ্ছে যার অথর আছেন, যে বই এই প্র্যাকটিস অফ মেডিসিন বইটা লিখেছেন, তার কথা থেকেই বলছি যে প্রথমে যেটা হবে, অ্যাকোনাইটের সিমটমগুলো তার মধ্যে থাকবে। উই হ্যাভ দিস সিমটম লাইক অ্যাকোনাইট। এরপরে যেটা হবে, এটা আগে বলেছি ব্রিথার অ্যাকুয়াইট কেসের ক্ষেত্রে অ্যাকোনাইট হচ্ছে একটা ভালো মেডিসিন। সিমটমগুলো কি থাকবে? প্রচণ্ড জ্বর, যেটা তরুণ অ্যাকুইট টনসিলাইটিস আমরা বলেছি যে হাই ফিভার যেটাকে বলা হয়, প্রচণ্ড জ্বর 102 থেকে 104 পর্যন্ত জ্বরটা কি করতে পারে? ওঠানামা করতে পারে। তো এখানে এটা আমরা প্রথম দেখছি যে প্রচণ্ড জ্বর থাকবে, হাই ফিভার যেটাকে বলা হয়, সেই সাথে
গলা ব্যথা, পেইন ইন দ্য বোথ সাইড অফ দ্য থ্রট, গলা ব্যথা। গলা ব্যথা মানে টনসিলে ব্যথা, গলা ব্যথা মানে হচ্ছে পেইন ইন দ্য টনসিল, পেইন ফিলিং ইন দ্য টনসিল। বোথও হতে পারে অথবা লেফট অর রাইট সাইডেও হতে পারে, এটা ডান দিকেও হতে পারে এবং বাম দিকেও হতে পারে। এবং সেই সাথে প্রচণ্ড অস্থিরতা, আমরা অ্যাকোনাইটের কমন সিমটম জানি এটা অ্যাংজাইটি, অস্থিরতা। অ্যাকোনাইটের প্রধান সিমটমের একটা সিমটম হচ্ছে অ্যাংজাইটি অথবা অস্থিরতা। এবং সেই সাথে একটা কফ থাকবে, কফি, সেই সাথে একটা কফ থাকবে। এই গেল আমাদের অ্যাকোনাইটের। এই সিমটমগুলো যদি আমরা পাই তবে তরুণ টনসিলাইটিসের ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট কী করতে পারি, দিতে পারি, প্রেসক্রিপশন করতে পারি। এরপরে যেটা হচ্ছে বেলেডোনা। বেলেডোনা, বেলেডোনা হচ্ছে পুজ জমার ঠিক পূর্বের মেডিসিন। পুজ জমার ডেভেলপ করার যখন উৎপত্তি হবে, যখন পুজটা ডেভেলপ করার শুরু হবে, ঠিক সেই সময়ের মেডিসিন। ইজ দ্য মেডিসিন অফ দিস টাইম, যেখানে পুজ ডেভেলপ করার একটা অবস্থার সৃষ্টি হয়। অর্থাৎ ইনফেকশন লেভেলটা স্টার্ট হওয়ার প্রথম মেডিসিনটা হচ্ছে বেলেডোনা। এখানে আমরা কমন যে সিমটম বেলেডোনার, বোথ টনসিলার রেডিয়েন্ট, আমরা জানি যে বেলেডোনার প্রত্যেকটা রোগের ক্ষেত্রে নির্দিষ্ট ইনফেক্টেড এরিয়াটা লাল হয়ে যাওয়া একটা প্রধান সিমটম। লাল দেখা, both of tonsil লাইট রেডিয়েন্ট, লাল, একেবারে লাল হয়ে যায়। এবং সেই সাথে সুয়েল্ড করে, সেই সাথে সুয়েল করা মানে কি, সুয়েল করা মানে হচ্ছে ফুলে যাওয়া, সেই সাথে সুয়েল করা মানে হচ্ছে ফুলে যাওয়া। এরপরে হচ্ছে বেলেডোনার যে সিমটম, উফ, এই কথাটা আমি প্রায় বলি। আপনি চিকিৎসক হিসাবে আপনি বলবেন একটু হা করো, আপনি হাতটা নিচ্ছেন অথবা টাং প্রেশারটা তার জিহ্বাকে প্রেশার ক্রিয়েট করার জন্যে নিচ্ছেন, সে বল আহ উফ উফ, এই যে স্পর্শকাতর, উফ আহ, ডাক্তার সাহেব ছুবেন না, ডাক্তার সাহেব ছুবেন না, আমার ওখানে খুবই ব্যথা, এই যে স্পর্শকাতরতা, বেলেডোনার ইন্ডিকেটিভ সিমটম অফ দ্য বেলেডোনা। সে বল উফ, ছোঁয়ার আগেই বলে উফ। বেলের একটা কমন অভ্যেস হচ্ছে আপনি টাচও করেন, সে টাচ, আপনি হাতটা যখন মুভ করছেন তাকে দেখার জন্য, সে বল উফ উফ, ঠিক আছে, এটা হচ্ছে বেলেডোনার ইন্ডিকেটিভ সিমটম। বেলেডোনা কোন দিকে বেশিরভাগ আক্রমণ করছে, কোন দিকের টেনসিলকে, রাইট সাইড, ডান দিকের টেনসিলকে আক্রমণ করছে, ডান দিকের টেনসিলকে আক্রমণ করছে। তাহলে আমরা এখানে পাচ্ছি যে বেলেডোনা কি করছে, ডান দিকের টেনসিলকে আক্রান্ত করছে। আক্রান্ত করার কারণে তার কি হচ্ছে, টনসিলগুলো লাল হয়ে যাচ্ছে। টনসিলটা দেখার জন্য আপনি যখনই তাকে চেক করতে যাচ্ছেন তখনই সে কী হচ্ছে, অত্যন্ত ব্যথার কারণে কি হচ্ছে, উফ না, ওখানে ছুবেন না, এই কথা বলছে। এবং সেই সাথে তার টনসিলগুলো কি হচ্ছে, সুয়েল করছে, ফুলে গেছে। এনলার্জমেন্ট এক কথা, আর ফুলে যাওয়া আরেকটা কথা, এটা আমি পরেই আপনাদের সাথে শেয়ার করব। তো বেলেডোনা সম্বন্ধে আমরা কি দেখলাম, বেলেডোনা হচ্ছে সেই পর্যায়ের মেডিসিন যেখানে পুজ ডিপোজিট হওয়ার একটা পসিবিলিটি থাকে, পুজ ডিপোজিট হওয়ার একটা বা পুজ ডেভেলপ করার একটা সময় হয়, সেই সময়ের একটা মেডিসিন হচ্ছে বেলেডোনা। সেখানে সিমটমগুলো থাকছে লাল বর্ণ, সোয়েল করা এবং অত্যন্ত ব্যথা, এবং একটা প্রধান সিমটম হচ্ছে একটা ডান দিকের টনসিলকে বেশিরভাগ কী করে, এফেক্ট করে। অ্যাকোনাইট আগে বলেছি, আগে যেহেতু একটা কমেন্টস এসেছে যে ঔষধের শক্তি, অ্যাকোনাইটের ক্ষেত্রে আপনি 30 শক্তি পুনঃ ইউজ করতে পারেন, এটা বইয়ে লিখে দেওয়া আছে। বেলেডোনার ক্ষেত্রে আপনি 30 বা 200 শক্তি ইউজ করতে পারেন। এরপরে যে মেডিসিনটা হচ্ছে সেটা হচ্ছে এপিসমেন। আমরা বেলেডোনাকে পাই ডান দিকের একটা মেডিসিন
ডান দিকের টনসিলকে আক্রমণ করছে সেই ধরনের একটা ঔষধ হচ্ছে বেলেডোনা। এরপরে যে মেডিসিনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাপিসমেল আফিকা। অ্যাপিসমেল এটা তো আমরা কি দেখছি? এটা তো আমরা দেখছি অ্যাপিসমেলেও দেখছি যে এটাও ডান দিকের টনসিলকে কি করছে? এটাও ডান দিকের টনসিলকে কি করছে? এফেক্ট করছে। এফেক্ট করার অ্যাটাক করছে কোন দিক থেকে? ডান দিকের টনসিলকে অ্যাটাক করছে। বেলেডোনা যেমন ডান দিকের টনসিলকে অ্যাটাক করেছে, ঠিক সেইভাবে অ্যাপিসমেলেও কি হয়? ডান দিকে একটা রাইট সাইডের টনসিলকে কি করে? অ্যাটাক করে। এবং অ্যাটাক করার পর টনসিলগুলো অনেকটা পিঙ্ক কালার হয়ে যায়, অনেকটা পিঙ্ক কালার। পিঙ্ক মানে গোলাপি কালার, গোলাপি রঙের হয়ে যায়, পিঙ্ক কালার। এবং সেই সাথে টনসিলের মধ্যে এক ধরনের বার্নিং সেন্সেশন হয়, বেলেডোনা যেখানে আমরা দেখেছি, বেলেডোনাতে আমরা দেখেছি তীব্র পেইনফুল ফিলিং, ঠিক অ্যাপিসমেলে এসে আমরা পাচ্ছি এটা ডান দিকের মেডিসিন। দেখেন কিভাবে এক একটা মেডিসিন কিন্তু ইন্ডিভিজুয়ালি কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, সিমটমের কারণে চেঞ্জ হচ্ছে। একই দিকের মেডিসিন, বেলে আছে প্রচণ্ড ব্যথা, লাল হয়ে যাওয়া এবং ফুলে যাওয়া, ঠিক এই অবস্থাটা আছে অ্যাপিসমেলিফিকা। এই অবস্থাটা আছে, ডান দিকে আক্রান্ত করছে, সেই সাথে এটা কি হচ্ছে? গোলাপি রং ধারণ করছে, কিন্তু যেটা হচ্ছে জ্বালা, বার্নিং সেন্সেশন ইন দ্য টনসিল, গলার মধ্যে বা টনসিলের মধ্যে বার্ন হচ্ছে, অর্থাৎ তার কাছে মনে হচ্ছে এক ধরনের জ্বালা। এবং সেই সাথে জ্বালার সাথে সাথে হচ্ছে অ্যাপিসমেলের যে কমন যে সিমটম, স্টিচিং পেইন, হুল বিঁধেছে, এই ধরনের একটা মৌমাছি কামড় দিলে যে ধরনের একটা ফিল হয়, যে ধরনের। স্যারকে অনেক ধন্যবাদ, মার্শাল্লাহ, খুব সুন্দর আলোচনা। আপনাকেও ধন্যবাদ, আমাদেরকে দেখছেন এই জন্যে। তো যেটা আমরা বলছি যে সেই সাথে অ্যাপিসমেলের যে ইন্ডিকেটিভ সিমটম সেটা হচ্ছে হুল ফুটানো ব্যথা, অর্থাৎ মৌমাছি, হানিবি যেটাকে আমরা বলি, মৌমাছি যদি আপনাকে কামড় দেয়, কামড় দেওয়ার পরে আপনার যে ফিলিংসটা আসে, ঠিক সেই ধরনের ব্যথা ইন দ্য থ্রট অর টনসিল। আশা করি আপনাদের ভালো লাগছে আজকে আলোচনাটা। আমি চেষ্টা করছি একেবারে ছোট করে মেডিসিনগুলো সিমটোমেটিক আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যে। এবং অ্যাপিসমেলের একটা চমৎকার সিমটম আছে। অ্যাপিসমেলের একটা চমৎকার সিমটম হচ্ছে গরম কিছু খেলে তার গলার ব্যথাটা বেড়ে যায়। আমরা এখানে বলছি, পরামর্শ দিচ্ছি যে আপনি কি করবেন? একটু গরম পানি দিয়ে গার্গল করবেন। এখন সে যদি অ্যাপিসমেলের রোগী হয়, তাহলে তখন সে কি বলবে? কি বলেন ডাক্তার বাবু, কি বলেন? এটা গরম পানি দিলে তো আমার অবস্থা আরো খারাপ হয়ে যায়, আমি এটা পারবো না। অ্যাপিসমেলের একটা প্রধান ইন্ডিকেটিভ, পথ প্রদর্শক একটা সিমটম হচ্ছে গরম কিছু দিলেই তার কি হয়? গলা ব্যথাটা বৃদ্ধি। আশা করি আমাকে সবাই শুনতে পাচ্ছে। এই গেল আমাদের অ্যাপিসমেল। এটাকে আবার সংক্ষিপ্তায়ন করছি। ডান দিকের টনসিলাইটিসের ক্ষেত্রে একটা ভালো মেডিসিন। কখন আপনি ইউজ করবেন? যখন দেখবেন টনসিলগুলো গোলাপি রঙের হয়ে গেছে, সেখানে এক ধরনের বার্নিং সেন্সেশন ক্রিয়েট হয়েছে, সেখানে পেইনটা ফিল করছে সে, স্টিচিং পেইন, হুল ফিটানো ব্যথা, এবং সেই সাথে গরম কিছু খেলেই সেটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। এবং সেই সাথে এক ধরনের অবসন্নতা থাকে। এখন আমরা দেখি একটু, অনেক তো ডান নিয়ে আলোচনা করেছি, এখন একটু বামে যাই, নাহলে আবার সবাই বলবেন স্যার মনে হয় সবসময় ডান দিকের টনসিলই দেখেন, বাম দিকের টনসিল দেখেন। অবশ্যই দেখি, যদি বাম দিকের হয় বাম দিকেরটাও দেখি। তো ডান দিক নিয়ে আলোচনা করেছি, এখন একটু আমরা মুডটা একটু সুইং করি, একটু আমরা যাই দেখি বাম দিকে আমাদের কোন মেডিসিন আছে। প্রথম যে মেডিসিন হচ্ছে বাম দিকের, সেটা হচ্ছে ল্যাঙ্গেসিস।
সেটা হচ্ছে ল্যাকেসিস। তবে ল্যাকেসিস ইউজ করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব অত্যন্ত বুঝে শুনে ইউজ করব। অত্যন্ত চমৎকার একটা মেডিসিন ল্যাকেসিস, হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের, যেটা সাপের বিষ থেকে এসছে। এটা হচ্ছে বাম দিকের টনসিল আক্রান্ত হয়ে উপর দিকে যাচ্ছে। প্রথমে তার আক্রমণটা হচ্ছে ফ্রম লেফট সাইড, বাম দিক থেকে আক্রমণটা শুরু হচ্ছে, শুরু হয় এটা, দেন স্প্রেড, এরপরে প্রসারিত হচ্ছে রাইট সাইড। অর্থাৎ প্রথমে আক্রান্ত হচ্ছে বাম দিকটা, এরপরে আক্রান্ত হচ্ছে আস্তে 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 আক্রান্ত হচ্ছে কোন দিকটা? ডান দিকটা। আশা করি বুঝতে পেরেছেন। এখানে প্রথম যে সিমটমটা হচ্ছে সেটা হচ্ছে সে যখন কিছু গিলতে যায়, কথাটা ভালো করে বুঝবেন, এখানে একটু বৈচিত্র্য আছে, ভেরিয়েশন আছে কথায়। যখন সে কিছু গিলতে চায় তখন তার ব্যথা কানের মধ্যে করে, নট থ্রট, গলার মধ্যে ব্যথা করে। কথাটা বুঝাতে পেরেছি? ব্যথাটা সে ফিল করে কানের মধ্যে। এই জন্যে প্রাইমারি পোর্শনই বলে দিয়েছি ইএনটি, ইয়ার, নোজ, থ্রট। তাই ল্যাকেসিসে আমরা দেখছি এটা প্রথমে বাম টনসিলে আক্রান্ত হয়ে কি করছে, আস্তে 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 ডান দিকে এফেক্ট করছে। লেফট ফ্রম রাইট, লেফট ফ্রম অর্থাৎ বাম থেকে ডানে, ল্যাকেসিস বাম থেকে ডানে। কোথায় ব্যথা করছে? গালার সময় কোথায় ব্যথা করছে ভালো করে বুঝবেন। গালা যখন সে কিছু গিলতে চাচ্ছে তখন কোথায় ব্যথা করছে? পেইন ফিলটা তার থ্রোটে হচ্ছে না, পেইন ফিলিংটা হচ্ছে তার ইনসাইড অফ দ্য ইয়ার, কানের ভেতর। ব্যথাটার ধরন কি হচ্ছে? ফিলিংস কি হচ্ছে? ফিলিংসটা হচ্ছে তার কানে যেন কেউ চিরিক মারছে, বেলেডুনার মতো চিরিক মারা। বারবার বলছি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। চিরিক মারা, একেবারে এপিসের মতো মেডিসিন, এপিসম্যালের মতো মেডিসিন ল্যাকেসিস। এখানে আমরা কি দেখতে পাই? একটু পরেই আমরা কি দেখতে পাই? ওখানে গরম কিছু খেলেই বৃদ্ধি হয়, কিন্তু এপিসে হচ্ছে গলায় ব্যথা, আর ল্যাকেসিতে হচ্ছে টনসিলাইটিসের কারণে কানে চিরিক মারা। দিস ইজ দ্য ডিফারেন্স। এখানেই হচ্ছে পার্থক্য। যখন রুগী এসে বলবে যে গলার ভেতরে হুল ফুটানো ব্যথা, সেই সাথে বার্নিং সেন্সেশন ইন দ্য থ্রট, এবং সেই সাথে যদি এপিসের লক্ষণগুলো থাকে, হ্যাঁ, তখন আমরা এপিসের দিকে যাব। যখন এসে বলবে এটা বাম দিক থেকে ডানে যাচ্ছে, ফ্রম লেফট দেন রাইট, বাম দিক থেকে ডানে যাচ্ছে, তখন আমরা আর কি করব? ল্যাকেসিসে চলে আসবো। বাম দিক থেকে ডান দিক, এটা হচ্ছে ল্যাকেসিসের বৈশিষ্ট্য। কিছু গেলার সময় তার কোথায় ব্যথা হচ্ছে? নর্মালি টনসিলাইটিস হলে ব্যথা ফিল করবে, সে পেইন ফিল করবে ইন দ্য থ্রট, ইনসাইড অফ দ্য থ্রট। সে ফিল করবে পেইনটা কোথায়? ফিল করবে ইনসাইড অফ দ্য থ্রট। কিন্তু এখানে দেখেন সে ব্যথাটা ফিল করছে ইনসাইড অফ দ্য ইয়ার, কানের ভেতর। আশা করি আপনাদের পরিষ্কার হয়েছে ল্যাকেসিসটা। এরপরে আমরা যে মেডিসিনটাতে যাব সেটা হচ্ছে ভ্যারাইটা কার্ভ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন অফ দ্য টনসিলাইটিস। আমরা জানি ভ্যারাইটা কার্ভ হচ্ছে গ্রন্থিজর রোগের একটা ঔষধ, গ্ল্যান্ড সুয়েলিংয়ের একটা প্রধান মেডিসিন হচ্ছে ভ্যারাইটা কার্ভ। তো আমরা টনসিল কি দেখেছি? এটা লিম্ফেটিক নোডসের একটা গ্ল্যান্ড। তাহলে ভ্যারাইটা কার্ভে কি সিমটমগুলো থাকে? ভ্যারাইটা কার্ভে প্রথম যে সিমটমটা থাকবে, টনসিলে পাস
পুজ থাকবে, টনসিলে পুজ থাকবে, টনসিলে পুজ থাকবে। টনসিলকে যখন আপনি টাং কম্প্রেসার দিয়ে প্রেশার ক্রিয়েট করে দেখবেন, তখন সেখানে দেখবেন টনসিলে কি হচ্ছে, পাজ আছে, পুজ আছে। এবং চমৎকার একটা সিমটম হচ্ছে, সে যখন এরকম ঢুক গেলে এমনিতে তার ব্যথা থাকে না, কথাটা ভালো করে বুঝবেন, এমনিতে কমপ্লেন করবে না, কোনো ব্যথা নেই। কিন্তু যখনই সে কোনো কিছু গিলতে যায়, যখনই সে কোনো কিছু গিলতে যায়, তখন কি হয়, ব্যথা করছে। আপনি যখন বলবেন আচ্ছা এমনিতে আপনার ব্যথা করে, একটা পেশেন্টকে আপনি বলছেন যে আচ্ছা বলেন তো ব্যথা কি সবসময় থাকে, সে তখন বলবেন না আমার সবসময় ব্যথা থাকে না, ব্যথাটা তখনই হয় যখন সে বলবে যখন আমি কিছু গিলতে যাই, যখন আমি কিছু গিলতে যাই। বিশেষ করে কি গিলতে যাওয়ার বেলা, বিশেষ করুন কি গিলতে যাওয়ার বেলা, সলিড খাদ্য, ভাত গিলতে যাওয়ার, ভাত খেতে যাওয়ার বেলায় তার ব্যথা হয়। তরল পদার্থ ছাড়া সে অন্য কোনো কিছুই খেতে পারে না। কথাটা আশা করি পরিষ্কার হয়েছে। তাইলে আমরা, এবং সেই সাথে ভ্যারাইটাকার্বের যে সিমটম আমরা জানি সেটা হচ্ছে, এটা রোগী অনেকটা দেখতে লাজুক প্রকৃতির হয়, হ্যাঁ, একটু দেখতে বুকা ধরনের হয়, সেটা ভ্যারাইটাকার্বের একটা প্রধান সিমটম। এবং সেই সাথে সবসময় একটা সর্দি লেগে থাকার একটা প্রবণতা, সর্দি স্নিজ যেটাকে বলি আমরা, সর্দি লেগে থাকার একটা প্রবণতা। এই গেল আমাদের ভ্যারাইটাকার্ব। এখন আমরা দেখব আর কোন মেডিসিন। হ্যাঁ, আরেকটা মেডিসিন আপনাদেরকে বলছি, ইনশাল্লাহ ইন সাইড অফ দ্য 10:30 আমি শেষ করবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে যে মেডিসিনটা বলবো সেটা হচ্ছে হিপারসাম, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন অফ দ্য সাপুরেটিভ টনসিলাইটিস, অফ দ্য সাপুরেটিভ টনসিলাইটিস, অফ দ্য সাপুরেটিভ টনসিলাইটিস। এক্ষেত্রে কি হচ্ছে দেখেন, হিপারসালফের প্রধান সিমটমগুলো আপনাদেরকে আমরা একটু বলে দিই। আশা করি আপনাদের আলোচনা ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ আমার আজকের এই লাইভ প্রোগ্রামে আমাকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনাদের মতো করে হয়তো আমি বলতে পারি না, তবু চেষ্টা করি আপনাদেরকে কিছু বলার। আলোচক হিসেবে যে জ্ঞান থাকার প্রয়োজন, আই হ্যাভ নো নলেজ, সেই ধরনের জ্ঞান আমার নেই। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায়, ক্ষুদ্র শিক্ষার্থী হিসেবে সবসময় আমি বলি যেটা ডাক্তার শরীফ শাহরিয়ার চৌধুরী ইজ এ লিটল লার্নার অফ দ্য হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স। এখনও আমি শিখছি। আমি আপনাদেরকে শেখানোর জন্য আলোচনাতে আসি না, আমি নিচে শেখার জন্য আলোচনাতে আসি। কারণ হোমিওপ্যাথি এমন একটা মেডিকেল সায়েন্স, এমন একটা চিকিৎসা বিজ্ঞান যেটাকে বলা হয় অশানব, মহাসাগর। কেউ যদি মনে করি, আমি নিজে যদি মনে করি যে আমি সব কিছু শিখে ফেলেছি, আমার মতো আর বোকা কেউ পৃথিবীতে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করি যে আসুন সবাই মিলে আমরা যত বেশি পড়ব, যত বেশি পড়তে থাকবো মেডিসিন সংক্রান্ত। আজকের যে আলোচনাটা আমরা শুনছি এটা আমাকে সমৃদ্ধ করছে, সাথে সাথে আপনাদেরকেও অনেক কিছু আমি শোনাতে পারছি, এটার জন্য ভালো লাগছে। তো এখন আমরা দেখব হিপারসাম। আর হোমিওপ্যাথি এমন একটা সাবজেক্ট যেখানে আপনাকে লেগে থাকতে হবে, যেখানে আপনাকে লেগে থাকতে হবে অলওয়েজ, সব সময় লেগে থাকতে হবে। প্রত্যেকটা মেডিসিনের খুঁটিনাটি, এই দেখেন কয়েকটা মেডিসিন বলেছি আপনাদেরকে, আপনাদের এক একটা সিমটমের উপরে এক একটা মেডিসিন আসছে। একটা সিমটম চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে একটা মেডিসিন চেঞ্জ হয়ে যাচ্ছে, আরেকটা মেডিসিন ওখানে চলে আসতেছে। এই যে সূক্ষ্ম বৈচিত্র্য, ভেরিয়েশনস, এই যে সিমটমের যে বৈচিত্র্য, ভেরিয়েশন অফ দ্য সিমটম, এইটা কিন্তু হোমিওপ্যাথির একটা অর্নামেন্টস বলি আমি, এটাকে অলঙ্কার অফ দ্য অর্নামেন্টস অফ দ্য হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স। হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের একটা অলঙ্কার। আর কোথাও, আর কোনো চিকিৎসা বিজ্ঞানে এই অর্নামেন্টসটা নেই। এই জন্যই বলা হয় ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এই জন্যই বলা হয়
রোগের নয় রোগীর চিকিৎসা, রোগের নয় রোগীর চিকিৎসা। এই জন্যে বলা হয় একেবারে একটি ওষুধ, এই জন্যে বলা হয় একেবারে একটি ওষুধ। আমরা যারা একটা ওষুধ প্রয়োগ করে থাকি, নির্দ্বিধায় আমি বলতে পারি আমরা এখন স্টিল নাও আর ফলো ডাক্তার স্যার সেলিম, যিনি অনেকগুলো ওষুধ দিতে বারণ করেছেন। তিনি বলেছেন একটা রোগের জন্য একটা মেডিসিনই যথেষ্ট, যদি সেটা সিমটোমেটিক হয়, এখন সেটা ক্যান্সার হোক, সেটা আলসার হোক, সেটা অ্যাসিডিটি হোক, সেটা টনসিলাইটিস হোক, যে কোনো ক্ষেত্রে আপনার কাছে রাস্টক্সের সিমটম এসেছে ক্যান্সারের ক্ষেত্রে, আপনি দেবেন। সিমটম এসেছে আপনার ব্রায়োনিয়ার ক্ষেত্রে, আমরা কি করি, আমরা ওই সব সময় কি করি যে আগে দেখি কঠিন কোনো মেডিসিন আছে। আপনার যদি কমন সিমটমে যদি আমার যদি সিমটমগুলো যদি পেশেন্টের মধ্যে থাকে, তবে কেন আমি দেব? অনেকেই দেখি, দুঃখ হয়, অনেকেই আমি দেখি অনেক ডাক্তাররা প্যাটেন্ট ইউজ করেন। এই প্যাটেন্ট যে কতটা ক্ষতি করছে একজন রুগীর, সেটা আমরা সবাই জানি। যদি না জানি তাহলে যেন জেনে আমরা কি করি, এগুলো পরিহার। তো যাই হোক, এরপরে আমরা বলছি হিপারসাল সেই ধরনের রুগীদের ক্ষেত্রে সবসময় ব্যবহার করা হয়ে থাকে যাদের ঠান্ডা একেবারেই সহ্য হয় না। ঠান্ডা কি করতে পারে না, একেবারেই সে সহ্য করতে পারে। একটু ঠান্ডা লাগলে কি হয়, তার সর্দি হয়, তার কাশি হয়, তার টনসিলাইটিস হয়। সেখানে কি থাকবে? হিপারসালফের একটা প্রধান সিমটম হচ্ছে পুজ ডেভেলপ হওয়ার একটা প্রবণতা, অতএব আমরা হিপারসালফে যেটা দেখছি সেটা হচ্ছে পাস ইন দ্য বোথ টনসিল, পুজ, দুটো টনসিলে পুজ হয়ে যায়, সেই সাথে প্রচণ্ড ব্যথা, একটু ঠান্ডা লাগার পরেই কি হয়, আবারও টনসিলটা কি হয়, রিটার্ন করে। একটু ঠান্ডা লাগার পরেই আবারও কি হয়, টনসিলটা রিটার্ন করে। সেই ক্ষেত্রে বারবার যদি টনসিলটা রিটার্ন করে, তাহলে এটা কোন স্টেজের মেডিসিন? অবশ্যই এটা ক্রনিক স্টেজের মেডিসিন, এবং অবশ্যই এটা সাপুরেটিভ বা পুজ সঞ্চিত হওয়ার পরের একটা অবস্থা। আর অবশ্যই সেখানে হিপারসালফ একটা ভালো ঔষধ। যদি ঠান্ডা লেগে বারবার কি হয়, টনসিলগুলো এফেক্টেড হয়, সেখানে ব্যথা করে, এবং সেখানে যদি পুজ থাকে, তো সেখানে আমরা কি ধরনের শক্তি ইউজ করি? এখানে বলা হচ্ছে ট্রাইটুরেশন যদি ইউজ করেন 3x অথবা 6x, আর যদি সেন্টিসিমেল ব্যবহার করে থাকেন তবে 30 শক্তি ইউজ করবেন। এরপরে আমরা পাচ্ছি সাইলিশিয়া, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেডিসিন অফ দ্য টনসিলাইটিস। সাইলিশিয়ার টনসিলের ধরনটা কি? সাইলিশিয়ার টনসিলাইটিসের সিমটমটা কি হবে? ধরেন টনসিলটা কি হয়েছে, ফেটে গেছে, ফেটে গিয়ে অনবরত সেখান থেকে কি হচ্ছে, পাস ডিসচার্জ হচ্ছে, পাস পড়ছে, পুজ বেরোচ্ছে। সেই অবস্থা যদি দীর্ঘদিন যাবৎ চলতে থাকে, একটা লং টাইম অফ পিরিয়ড, অনেক দিন থেকে যদি পুজ পড়তে থাকে, তবে সেই অবস্থায় সাইলিশিয়া চমৎকার একটা মেডিসিন। অর্থাৎ সাপুরেটিভ টনসিল যদি কোনো কারণে ফেটে গিয়ে যদি সেখান থেকে কন্টিনিউ প্রেসিসে দীর্ঘদিন ওটা না শুকিয়ে পাজ ডিসচার্জ হতে থাকে, পাজ বা পুজ অবিরত পড়তে থাকে, সেই অবস্থায় যদি পুজের মধ্যে এক ধরনের ব্যাড স্মেল থাকে এবং পুজটা যদি একটু কালো রঙের হয়, তবে সেই ক্ষেত্রে ওই
ইনফেকশনকে, ওই প্রদাহকে সারাতে হলে সাইলেশিয়ার বিকল্প নেই। আর ইজ দ্য অ্যানাদার অপশন অফ উইথাউট সাইলেশিয়া। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে। এক্ষেত্রে আপনি কোন শক্তিটা ইউজ করবেন? এক্ষেত্রে আপনি যে শক্তিটা ইউজ করবেন, যে পটেন্সিটা ইউজ করবেন, সেটা হচ্ছে 200, সেটা হচ্ছে 200, সেটা হচ্ছে 200। তাহলে সাইলেশিয়ার ব্যাপারটা আমরা পরিষ্কার করে দিলাম। এখন আমরা যে মেডিসিনটা দেখব সেটা হচ্ছে ফাইটোলক্কা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন। আরেকটা উল্লেখযোগ্য মেডিসিন হচ্ছে টনসিলাইটিসের ক্ষেত্রে ফাইটোলক্কা। সেক্ষেত্রে টনসিলে সিমটমগুলো কী হচ্ছে? এনলার্জমেন্ট অফ দ্য বোথ টনসিল, এনলার্জমেন্ট অফ দ্য বোথ টনসিল, এনলার্জমেন্ট অফ দ্য বোথ টনসিল। উভয় দিকের টনসিলের কি শেপ বড় হয়ে যায়, আকারে বড় হয়ে যায়। এনলার্জমেন্ট অফ দ্য বোথ টনসিল, আকারে বড় হয়ে যায়। ফাইটোলক্কার ক্ষেত্রে আকারে বড় হয়ে যায়। সেই সাথে টনসিল বড় হয়ে যাওয়ার কারণে তার কি হয়? শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, যেটাকে আমরা বলি ব্রিদিং রেস্টলেসনেস, যেটাকে আমরা বলি ব্রিদিং রেস্টলেসনেস, ব্রিদিং রেস্টলেসনেস, অর্থাৎ প্রপারলি সে ব্রিথ করতে পারে না। শ্বাসকষ্ট বা হাঁপানি বা ব্রঙ্কিয়াল এজমা, এটা হলো আরেকটা চ্যাপ্টার। এটা হচ্ছে লাং রিলেটেড ডিজিজ। ব্রঙ্কিয়াল এজমা এটা লাং রিলেটেড ডিজিজ, হাঁপানি এটা লাং রিলেটেড একটা ডিজিজ। কিন্তু এখানে বলা হচ্ছে ফাইটোলক্কার ক্ষেত্রে, ভালো করে বোঝার জন্য বলছি, ফাইটোলক্কার ক্ষেত্রে আমরা কোন ব্যাপারটা দেখছি? টনসিলের এনলার্জমেন্টের কারণে সে প্রপারলি ব্রিথ করতে পারে, প্রপারলি ব্রিথ করতে পারে। টনসিলের এনলার্জমেন্টের কারণে প্রপারলি সে ব্রিথ করতে পারে। এবং সেই সাথে রুটস অফ দ্য টাং, রুটস অফ দ্য টাং, টাঙের যে গোড়াটা আছে ভেতর দিক দিয়ে, আগে বলেছিলাম ফলিকুলার টনসিলাইটিস। ফলিকুলস কোথায় থাকে? এটা জিহ্বার একেবারে কোথায় থাকে? শেষ ভাগে থাকে, সেখানে ব্যথা। পেইন ইন দ্য রুটস অফ দ্য টাং, পেইন ফিলিং ইন দ্য রুটস অফ দ্য টাং, জিহ্বা মূলে ব্যথা। সেই সাথে পেইন ইন দ্য ইয়ার, সেই সাথে পেইন ইন দ্য ইয়ার, বোথ ইয়ার, দোনো কানে ব্যথা। সেই সাথে পেইন ইন দ্য ইয়ার, দোনো কানে ব্যথা। আগেই বলেছি টনসিলগুলো কি করছে? এনলার্জ করছে, যেটার কারণে সে প্রপারলি ব্রিথ করতে পারছে না। তার এ কারণে প্রপারলি ব্রিথ করতে না পারার কারণে তার কি হচ্ছে? পুরো মুখের মধ্যে, পুরো ইনসাইড অফ দ্য অরাল ক্যাভিটি। অরাল ক্যাভিটি বলতে কি বুঝি আমরা? উই হ্যাভ এ 3 ক্যাভিটি, আমরা এটা জানি, ক্রেনিয়াল ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি। এরপরে আরও 2টো ক্যাভিটি হচ্ছে, একটা হচ্ছে পেলভিক ক্যাভিটি আর একটা হচ্ছে অরাল ক্যাভিটি। মুখ গহ্বর যেটাকে বলা হয়, মুখের ভেতরকে বলা হয় অরাল ক্যাভিটি। পুরো অরাল ক্যাভিটি উইথ থ্রট, পুরো অরাল ক্যাভিটি, মুখের পুরো ভেতরের অংশটা, পুরো ভেতরের অংশটা, পুরো ভেতরের অংশটা, এবং সেই সাথে পুরো গলাটা কি হয়? শুকিয়ে যায়। পুরো মুখের ভেতর থেকে নিয়ে পুরো গলাটা কি হয়? ড্রাই হয়ে যায়, শুকিয়ে যায়। এবং সেই সাথে বার্নিং সেন্সেশন ইন দ্য বোথ টনসিল, এবং সেই সাথে বার্নিং সেন্সেশন অফ দ্য বোথ টনসিল, সেই সাথে বার্নিং সেন্সেশন অফ দ্য বোথ টনসিল। বার্নিং সেন্সেশন মানে হচ্ছে উভয় টনসিলে কি হয়? জ্বালা, 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 নট পেইন। পেইন হচ্ছে তার কোথায়? কানের মধ্যে। জ্বালা হচ্ছে তার কোথায়? গলার মধ্যে। এটাই হলো পার্থক্য, বোঝার পার্থক্য। ফাইটোলক্কাকে বুঝতে হলে আপনাকে রোগীর কাছ থেকে বের করে নিয়ে আসতে হবে পেইনটা কোথায় হচ্ছে আপনার। সে যদি বলে কানে, জ্বালাটা কোথায় হচ্ছে তোমার, সে যদি বলে গলায়, তখন দেন ফাইটোলক্কা, আইদার নেভার, আইদার নেভার, দেন ফাইটোলক্কা। যদি সিমটমগুলো এভাবে বলে যে কানে ব্যথা, গলায় জ্বালা, সিমটম অফ দ্য ফাইটোলক্কা। সেই সাথে যদি বলে যে আমার পুরো মুখের ভেতর গলা সহ শুকিয়ে যায়, দেন ফাইটোলক্কা।
আশা করি আপনাদের আজকের আলোচনা ভালো লেগেছে। একেবারে শেষ পর্যায়ে আমরা আলোচনার 10:25 1 ঘন্টা ধরে আপনাদের সাথে আমি ছিলাম। আমার আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে তবে সেটার জন্য প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি, ক্ষমা করে দেবেন। আমি যতটা কথা বলেছি এক কথাটা ইনসাইড অফ দ্য বুক, বইয়ের ভেতরের কথা, নট আমার নয়। একটা কথা আমার নয়, প্রত্যেকটা কথা হচ্ছে ইনসাইড অফ দ্য বুক, প্র্যাকটিস অফ মেডিসিন, অথর বাই ডাক্তার এন.কে ব্যানার্জি এবং ডাক্তার এন.সি. ঘোষ। Those are one of the famous homeopathic physician of this subcontinent. ভারত বাংলার অত্যন্ত স্বনামধন্য চিকিৎসক এন.সি. ঘোষ এবং ডাক্তার এন.সি. ঘোষ এবং ডাক্তার এন.কে ব্যানার্জি, তাদের কেস টেকিং প্র্যাকটিস অফ মেডিসিন এই বই থেকে আপনাদের আজকে আমি আলোচনা নিয়েছি। একেবারে শেষ প্রান্তের মেডিসিনটা আমি আপনাদেরকে আলোচনা করব, সেটা হচ্ছে মার্কসল। আরেকটা ভালো মেডিসিন হচ্ছে মার্কসল। এটা ঠিক বেলেডোনার পরপর ইউজ করা হয় অনেক সময়। ডাক্তার এন.সি. ঘোষ যেটা বলছেন, এন.কে ব্যানার্জি ঠিক সেই কথাটা বলেছেন যে বেলেডোনা ইউজ করার পরে যখন কি হয়, যখন তার ব্যথাটা কমে যায়, ভালো করে খেয়াল করবেন, যখন তার ব্যথাটা কি হয় যায়, কমে যায়। বেলেডোনা ইউজ করার পর যখন তার ব্যথাটা কমে যাওয়ার পরে কি হয়, ওখানে কিছু পুঁজ থেকে যায়, কিন্তু কোনো ধরনের কোনো ব্যথা থাকে না, বেলেডোনা কি করেছে? বেলেডোনা ব্যথা কমিয়ে দিল, লাল হয়ে যাওয়া কমিয়ে দিল, কিন্তু পুরোপুরি কি করতে পারেনি, পুরোপুরি টেনসিলটাকে কিওর করতে পারে। একটু তার কি হয়েছে, প্যাচ ডেভেলপ করছে ওখানে, একটু করে প্যাচ ডিপোজিট হচ্ছে ওখানে, কিন্তু পেইনলেস ফিলিং, ব্যথা ছাড়া। কারণ ব্যথা ছাড়া কেন, বেলটা ওটা কমিয়ে দিয়েছে। এরপরে ইউজ করা হচ্ছে মার্কসল। এখানে কোনো ধরনের কোনো ব্যথা থাকে না, এই অবস্থায়, এই সিচুয়েশনে, এই স্টেজে যদি আপনি এটার হায়ার পোটেন্সিগুলো, উচ্চতর ঔষধগুলো যদি ইউজ করে কয়েকদিন অপেক্ষা করে, আপনি যদি 1M ইউজ করে কয়েকদিন অপেক্ষা করে, ওয়েটিং অপেক্ষা করে, দেখবেন আস্তে আস্তে ওটা পুরো নর্মাল শেপে ফিরে যাচ্ছে। সেই সাথে আজকে আমার নিজের একটা অভিজ্ঞতা দিয়ে শেষ করছি। গত 1 সপ্তাহ আগে একজন রোগী, বিগত প্রায় 3 বছর থেকে সে অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছে। তো আমি ভালো করে দেখার পরে দেখলাম যে সাপ্রেসড গ্যাস, বুঝেন তো, চাপা পড়ে যায়। অপচিকিৎসা বলেন, যেটাই বলেন, সেটার কারণে দীর্ঘদিন যাবৎ অনেক ধরনের বিষ বিধানের ঔষধ খেতে ওটা চাপা পড়ে গেছে। একটা সিমটম, সেটা হচ্ছে যতবারই তার ঠান্ডা লাগে, গলা ব্যথাটা হয়, এবং সব সময় তার একটা ফিভারিশ ফিলিং থাকে, আমি যখন ওখানে একটু টাং কম্প্রেসার দিয়ে জিহ্বাটা নিচের দিকে নিয়ে
ওই দু জায়গায় যখন একটু প্রেস করলাম, দেখাচ্ছি আমি, দু জায়গায় যখন একটু প্রেস করলাম, সে কোনো হি হ্যাভ না এনি কাইন্ডস অফ সেন্সেশন, তার কোনো অনুভূতি নেই, তার কোনো অনুভূতি নেই। সেই অবস্থায় এখন আমার কি করার আছে? আমাকে বলে দেন আপনারা, এখন আমার কি করার আছে? তখন হোয়াট ইজ মাই জব? এই অবস্থায় আমার কাজ কি? ভালো করে অ্যানালাইজ করা, ভালো করে ভালো করে অবজার্ভ করা, ভালো করে অবজার্ভ করা, ভালো করে রোগীকে দেখা। আমি ওকে বললাম যে ঠিক আছে, তুমি একটু তোমার শার্টের কলারটা একটু ইয়ে করো। ঠিক এই যে গ্ল্যান্ড, ওখানে দেখলাম দুটো গ্ল্যান্ডের মতো সুয়েল করে আছে, গ্ল্যান্ডের মতো সুয়েল করে আছে। আমি আর কোনো দিক তাকাই, আমি আর কোনো দিক তাকাই, কারণ প্যারাইটাগ্রামে বলা হচ্ছে প্রতিবার ঠান্ডা লাগলেই তার ব্যথা। কিন্তু বলা হচ্ছে কখন ব্যথা? যখন সে কিছু গিলতে যায় তখন ব্যথা। এছাড়া আপনি যতই টিপা দেন সে কোনো ফিলিংস পাবে না। কিন্তু যখনই সে কিছু গিলতে যাবে, আমি তখন তাকে প্রশ্ন করলাম যে আচ্ছা বলেন তো, এমনি তো আপনার ব্যথা নেই, ইউ হ্যাভ না পেইন। বললো না, এমনিতে আমার কোনো ব্যথা নেই, তবে মাঝে মাঝে কিছু খেলে বা কিছু গিলতে গেলে কষ্ট হয়, মাঝে মাঝে কিছু গিলতে কিছু খেলে কষ্ট হয়। দিস ইজ দ্য সিম্পটম অফ দ্য প্যারাইটাগ্রাম। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে। আজকে এ পর্যন্তই। সবাইকে অভিনন্দন আমার সাথে থাকার জন্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।